আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোন সবাই কেমন আছে? হ্যাঁ, বিসিএস পরীক্ষা সন্নিকটে। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডও তো আমাদের কি বলবো খুব কাছাকাছি অবস্থানেই। তো সব মিলিয়ে আজকে খুবই জমজমাট একটা ক্লাস হবে কম্পিউটারের উপর। অর্থাৎ আপনারা আজকে এক ক্লাসে মিনিমাম 3 মার্ক কমন পাবেন বিসিএস পরীক্ষায়। আর প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, এই পরীক্ষাগুলোতে 1 বা 2 মার্ক হর হামেশাই কমন পাবেন। খুবই জমজমাট একটা টপিকের উপর আজকে ক্লাস হবে, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে এত বেশি কোশ্চেন আসে যেটা আসলে কল্পনা করার বাইরে। সো আজকের ক্লাসটা আমরা কিভাবে পড়াশোনাকে মজার ছলে মনে রাখানো যায়, এই মজার ছলগুলো আমরা বুঝতে পারবো এবং পুরো ক্লাসটাকে অবজারভেশন করতে পারবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা হবে আইসিটি ক্লাস। আইসিটি আপনারা জানেন যে পুরো বাংলাদেশেই আইসিটির কোনো মেন্টর নাই বললেই চলে। এবং আমার কিন্তু এই জব মেডিসিনের জার্নি বা জব মেডিসিন উঠার পেছনের মূল হাতিয়ার ছিল কিন্তু এই আইসিটি এবং সায়েন্স। সো আইসিটির সেই আগের মোশনে ফিরে আসলাম এবং এই আইসিটির আজকের ক্লাস থেকে বিশেষ করে যারা 47তম বিসিএস দিবেন, চোখ বন্ধ করে থাকবেন যে মিনিমাম 2 থেকে 3টা মার্ক আপনি হর হামেশাই কমন পাবেন। হর হামেশাই 2 থেকে 3টা মার্ক আপনার জন্য বরাদ্দ থাকবে আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ। সো সবাই আমরা একটু লাইভ ক্লাসটাকে শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং একটা টপিকও আপনাকে আমি মুখস্থ বিদ্যার মতো করে পড়াবো না, মাথার মধ্যে একেবারে টেকনিক অবলম্বন করে ঢুকাই দেবো ইনশাআল্লাহ। এবং আজকের টপিকের আলোচ্য বিষয় আমাদের কি জানেন? আজকের টপিকের যদি আমরা আলোচ্য বিষয়ের কথা বলি, তাইলে আমাদের আলোচ্য বিষয় খুবই জমজমাট একটা আলোচ্য বিষয়, অর্থাৎ জমজমাট একটা জিনিস নিয়ে আমরা আজকে কথা বলবো। কই রে, কি করে রেখে গেছস? আচ্ছা, সবাই আমরা একটু শেয়ার করে দেই। কলিজার ভাই বোন সবাই একটু আমরা শেয়ার করব, সবাই আমরা একটু শেয়ার করব। নোট কই? নোটটা তো আগে মানুষ বের করে রাখে নাকি? আচ্ছা, সবাই আমরা একটু হেডিং দিব আজকের টপিকের নাম। এই টপিকটা আমি আবার বলতেছি, আজকে আপনারা এক ক্লাসে 3 মার্ক কমন পাবেন। এক ক্লাসেই 3 মার্ক কমন, 3 মার্ক কমন। অর্থাৎ আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় আইসিটির যে টপিকটা, এই টপিকটা খুবই কঠিন সবাই আমরা ভাবি। টপিকটার নামও আমরা লিখে দিচ্ছি। টপিকটা সবাই একটু নোট করবো। আজকের পুরো ক্লাসটা কিন্তু বেসিক ক্লাস, নট এমসিকিউ ক্লাস। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে হর হামেশাই 3 মার্ক কমন আসে, 3 থেকে 4 মার্ক কমন আসে। অর্থাৎ এখানে আমরা এই টপিকে আমাদের কি কি আলোচনা করতে হবে দেখেন। বিভিন্ন ধরনের ডেটার মোড, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। তারপরে হচ্ছে আপনার মেথড, একটা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে আমরা মেথড ব্যবহার করি, প্যারালাল মেথড, সিরিয়াল মেথড, ঠিক আছে। এরপরে ক্যাবল, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে ইন ডিটেলস কথা বলবো ইনশাআল্লাহ এবং আলোচনা করব। তো সবাই আমরা একটু শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই 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 আমরা শেয়ার করবো আমার কলেজের ভাই বোন। আবারও বলতেছি, আজকের ক্লাসটা খুবই জমজমাট একটা টপিক, খুবই জমজমাট একটা টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। পুরো ক্লাসটা একটা বেসিক ক্লাস হবে, অর্থাৎ এক ক্লাসে 3 মার্ক কমন পাবো আমরা আইসিটি থেকে। যারা আমরা 47তম বিসিএস পরীক্ষা দিব তাদের জন্য আজকের ক্লাসটা আমি কি বলবো, মানে আপনার জীবনের সবচেয়ে জমজমাট একটা ক্লাস হবে। পরীক্ষার হলে গিয়ে আপনি প্রমাণটা পাবেন যে আজকের ক্লাসটা আপনার জীবনে কতটা কার্যকর ভূমিকা পালন করেছে। এবং যারা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড পরীক্ষার্থী আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে ডেডিকেটেড আজকের ক্লাসটা হচ্ছে 47তম বিসিএস কে উদ্দেশ্য করে, কারণ আমাদের গতকালকে নাসির স্যার একটা ম্যারাথন ক্লাস নিয়েছেন বাংলার, আজকে কিন্তু আমাদের ম্যারাথন ক্লাস হবে আইসিটি এর ওপর। কথা কি বুঝাইতে পারছি আমার কলেজের ভাই বোন? সবাইকে আমরা একটু শেয়ার করছি, তাহলে আমরা কিন্তু আমাদের আলোচনা শুরু করে দিতে পারি। ওকে, তাহলে আমি আমার আলোচনা শুরু করে দিলাম। দেখেন, আমরা আমাদের আলোচনা শুরু করে দিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি, শেয়ার করতেছেন না কেন?
সর্বোচ্চ শেয়ার যারা করবেন, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু আজকে দুইটা বই থাকবে। একটা হচ্ছে আমাদের মিহির স্যারের এই জিকে বই। জুবাইর ভাই দেখেন, সর্বোচ্চ শেয়ার যে করবে তাকে হচ্ছে মিহির স্যারের বইটা দিয়ে দিবেন, জিকের বই। আর যে সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ারকারীকে দুইটা বই দিবেন, মিহির স্যারের বই দিবেন আর নাসির স্যারের একটা বই দিবেন। আর সর্বোচ্চ মেনশন করলে আমাদের আসাদুজ্জামান স্যারের বইটা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, একজন 5টা শেয়ার করেছেন। আমি একটু দেখি যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। আমি দেখতেছি সুমি আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উম্মে হাবিবা শেয়ার দান। রাকিবুল হাসান রাকিব স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রিক্তা, জি স্যার 5টা শেয়ার করেছি, মাশাআল্লাহ। বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি একটু কমেন্ট করব আমরা। রূপনা রেধি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জয়া চৌধুরী শেয়ার করেছেন, মাশাআল্লাহ। অমিত শাহ তার বান্ধবীদেরকে মেনশন করতেছেন, স্বর্ণা ভট্টাচার্যকে মেনশন করেছেন। সবাই একটু মেনশন করবো ইনশাআল্লাহ, সবাই আমরা একটু মেনশন করব। আচ্ছা, আমরা আমাদের টপিকে চলে আসি। যেহেতু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আমি টাইপ ধরে ধরে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা আলোচনা করব ডাটা নিয়ে, টাইপ 1। এই টাইপ 1-এ আমরা আলোচনা করব ডাটা নিয়ে। আমরা সবাই জানি যে ডাটা শব্দটা আসলে কি। আমরা সবাই জানি ডেটা বা ডাটা, এটা শব্দের অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত। তথ্য বা উপাত্ত। আবারও বলতেছি, এই ডাটা শব্দের অর্থ কি বলেন? তথ্য বা উপাত্ত। তথ্য বা উপাত্ত। এখন ডাটাম শব্দ থেকে কিন্তু এই ডাটার উৎপত্তি। ডাটাম যেটা একটা ল্যাটিন শব্দ, ডাটাম, এটা থেকে কিন্তু ডাটার উৎপত্তি, যেটাকে আমরা একটা ল্যাটিন শব্দ বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, মনে করেন আমি আমার পছন্দের মানুষ বা আমার পছন্দের একজন ব্যক্তি বা আমার প্রিয়তমাকে আমি একটা ডেটা পাঠাতে চাচ্ছি। তো আমি আমার প্রিয়তমাকে যদি ডেটা পাঠাতে চাই, তাহলে প্রিয় মানুষকে যেহেতু ডেটাটা পাঠাবো, সো আমার মাথায় একটা ভালো প্ল্যান থাকতে হবে যে এমন একটা ডেটা পাঠাবো যাতে করে আমার প্রিয় মানুষটা খুশি হয়ে যায়, তাই না? সো আমি যখন আমার প্রিয় মানুষকে ডেটা পাঠাবো, আমার মাথায় তো তথ্যটা আসতে হবে, তাই না? যার কারণে এই ডাটা আমরা যদি একটু বিশ্লেষণ করে বলি, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানোর জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উৎস। অর্থাৎ আপনাকে যদি বলা হয় ডাটা এর মৌলিক উপাদান কয়টি, এই ডাটা এর মৌলিক উপাদান হচ্ছে ভাইয়া 5টি। মৌলিক উপাদান 5টি। মৌলিক উপাদান 5টি। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এই 5টা মৌলিক উপাদান, এই 5টা মৌলিক উপাদান দায়ী। এই 5টা মৌলিক উপাদানের উপর ভিত্তি করে একটা ডেটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে পারবো। এখন মনে করেন আমি আমার প্রিয় মানুষকে ডেটা পাঠাতে চাচ্ছি, তাহলে আমার কাছে ডেটাটা তো আগে সংগৃহীত থাকতে হবে নাকি, সংরক্ষিত থাকতে হবে, বা কোনো একটা জায়গা থেকে আমাকে কালেক্ট করতে হবে, বা লাইলি মজনুর প্রেম কাহিনীটা আমাকে পড়তে হবে। দেন লাইলি কিভাবে মজনুকে, মজনু কিভাবে লাইলিকে কি করছে, ইমপ্রেস করছে, সে কাহিনীটা আমাকে জানতে হবে। দেন তো আমি আমার প্রিয় মানুষকে কি পাঠাইতে পারবো, ডাটা পাঠাইতে পারবো। তো ব্যাপারটা ঠিক এরকম, আমার কাছে যে তথ্য আসবে, এই তথ্যটা আমি কোনো না কোনো একটা সোর্স থেকে নিয়ে আসবো বা কোনো না কোনো একটা উৎস থেকে নিয়ে আসবো। তাহলে এই সোর্স থেকে তথ্যটা কার কাছে যাবে বলেন? আমার কাছে আসবে। তাহলে আমি কি বলেন? আমি হচ্ছি প্রেরক। আমি কি ভাইয়া? প্রেরক। আমার কাছে তথ্য আসলো, এবার বলেন আমার কাছ থেকে তথ্যটা কোথায় যাবে? আমার কাছ থেকে তথ্যটা প্রাপকের কাছে যাবে, কিন্তু মাঝখানে অবশ্যই একটা কি লাগবে বলেন? মাধ্যম লাগবে। কি লাগবে? মাধ্যম লাগবে, যাকে আমরা বলি মিডিয়াম। তার মানে একটা সোর্স থেকে তথ্য প্রেরকের কাছে গেল, প্রেরক একটা মাধ্যম দিয়ে তথ্যটা কার কাছে পাঠাইলো বলেন? প্রাপকের কাছে পাঠাইলো। কার কাছে পাঠাইলো? প্রাপকের কাছে পাঠাইলো। আর প্রাপকের কাছ থেকে তথ্যটা গিয়ে শেষমেশ গিয়ে কোথায় যুক্ত হইলো বলেন? গন্তব্যে গিয়ে যুক্ত হইলো। গন্তব্যে গিয়ে যুক্ত হইলো। তাহলে আমরা বুঝতে পারলাম এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানোর জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানোর জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানোর জন্য, হে ভাইয়া টুটু, আচ্ছা, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানোর জন্য আমরা কি করি? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানোর জন্য আমরা এই 5টা মৌলিক উপাদানের উপর ভিত্তি করে ডেটা
এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই। তাইলে এই মৌলিক উপাদানের 1 নাম্বার উৎস, 2 নাম্বার প্রেরক, প্রেরক থেকে মাধ্যম, মাধ্যম থেকে প্রাপক, প্রাপক থেকে গন্তব্য। এখন এখান থেকে প্রশ্ন আসে কিভাবে? আমাকে প্রশ্ন করা হবে যে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য মৌলিক উপাদানের 3 নাম্বার উপাদানটি কি? 3 নাম্বার উপাদানটি কিন্তু 3 নাম্বারে ফিক্স থাকবে। কেন? কারণ আমার প্রথম উপাদানটাও কিন্তু ফিক্সড, কারণ সোর্স ছাড়া তো প্রেরক তথ্য পাবে না। তাহলে প্রথম উপাদান সব সময় সোর্স, উৎসই হবে বা সোর্সই হবে। আর সোর্স থেকে তথ্যটা কার কাছে যাবে? প্রেরকের কাছে যাবে। তাহলে দ্বিতীয় উপাদান সব সময় প্রেরকই হবে। আর দ্বিতীয় উপাদান থেকে একটা মাধ্যম ফলো করে, একটা মাধ্যম দিয়ে কার কাছে যাবে? প্রাপকের কাছে যাবে। তাইলে এটা হবে আমাদের চতুর্থ। আর এই চতুর্থ থেকে আমাদের তথ্যটা তার একটা নির্দিষ্ট গন্তব্য পেয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি? আমরা বুঝতে পারলাম ডেটার মৌলিক উপাদান হচ্ছে টোটাল কয়টা ভাইয়া? টোটাল হচ্ছে আমাদের 5টা। টোটাল কয়টা? 5টা। আমরা কি কথা বুঝাতে পারছি কলিজার ভাই বোন? বলেন আমরা কথা বুঝতে পেরেছি কিনা? এই সবাই কিন্তু একটু শেয়ার করব। কম্পিউটারের ক্লাস কিন্তু পুরো বাংলাদেশে কেউ নেয় না, এই প্রথম আমি নিচ্ছি নাকি? এবার আসেন টাইপ 2। এই টাইপ 2 তে, এই টাইপ 2টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই টাইপ 2 এর পাশে আমরা VVI দিয়ে রাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে সব সময় আপনার কম্পিউটারের প্রশ্ন ধরবেই। অর্থাৎ টাইপ 2 তে আমরা আলোচনা করব ব্যান্ডউইথ নিয়ে। ব্যান্ডউইথ নিয়ে আমরা আলোচনা করব। এই ব্যান্ডউইথ জিনিসটা আসলে কি এটা আমাকে কিন্তু বুঝতে হবে আমার কলিজার ভাই বোন। ব্যান্ডউইথ কথা কি বুঝাইতে পারছি? ওকে, ওই যে একজন বলছে কানেক্টিভিটি, ওই একই জিনিস। আচ্ছা, একটু মনোযোগ দিব। হ্যাঁ, প্রথম উপাদান সোর্স, তারপরে সেন্ডার। ওই আর কি, ওই যাকেই বলতেছেন আপনি সেন্ডার তাই হচ্ছে প্রেরক, যাকেই বলতেছেন আপনি মিডিয়াম তাকেই বলতেছেন মাধ্যম, একই জিনিস। জাহালাও তাই কদু। দেখেন ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথ আসলে কি? ব্যান্ডউইথ বেসিক্যালি হচ্ছে একটা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে ডেটার গতি, এই ডেটার গতিটাকে আমরা বলবো ব্যান্ডউইথ। কারণ আপনি 5টা মৌলিক উপাদানের উপর ভিত্তি করে বলতেছেন যে একটা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আপনার কি দরকার বলেন? ডেটার গতি দরকার। একটা নির্দিষ্ট গতি নিয়েই তো এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা যাবে। এই জন্য এটার নাম হচ্ছে ব্যান্ডউইথ। আইসিটির ভাষায় একে বলা হয় ব্যান্ডউইথ, যা হচ্ছে ডেটার গতি। অর্থাৎ 1 সেকেন্ডে ডেটার যে গতি, 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 তাকে আপনি কি বলবেন? ব্যান্ডউইথ বলবেন। কেন? কারণ এই ব্যান্ডউইথের একক কি জানেন? এই ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। বিপিএস যাকে আমরা কি বলি বলেন? যাকে আমরা বলি বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে ডেটার যে হার বা ডেটার যে গতি বা ডেটার যে হার, ডেটার যে হার, 1 সেকেন্ডে ডেটার গতি বা 1 সেকেন্ডে ডেটার হার, বা যে হারে ডেটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে বা জায়গা চেঞ্জ করতেছে, এটাকেই আমরা বলতেছি ডেটার গতি। এটাকে আমরা কি বলতেছি? ডেটার গতি। তাহলে ব্যান্ডউইথ হচ্ছে ডেটার গতি বা 1 সেকেন্ডে ডেটার হার, অথবা এর একক হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। মনে থাকবে আমাদের কিন্তু প্রশ্নে চলে আসে বিপিএস এর পূর্ণরূপ কি? আমরা কি বলবো? বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। কথা কি বুঝাইতে পারছি কলিজার ভাই বোন? ম্যারাথন ব্যাচের ডিটেইলস আপনারা শেষে পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই আইসিটি এর উপর ক্লাস হচ্ছে। এবার আসেন, এই ব্যান্ডউইথ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস থেকে প্রশ্ন আসে। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি একটু বলি। আপনাকে কখনো যদি বলা হয় 1 kbps, 1 কিলোবিট পার সেকেন্ড সমান সমান কত বিট পার সেকেন্ড? আপনি বলবেন 1024 বিট পার সেকেন্ড। এই সফটটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। 1 কিলোবিট পার সেকেন্ড সমান সমান কত বিট পার সেকেন্ড? 1024 বিট পার সেকেন্ড। এখন আপনাকে যদি বলা হয় 1 MBPS অর্থাৎ 1 মেগাবিট পার সেকেন্ড সমান সমান কত কিলোবিট পার সেকেন্ড, তখন আপনি বলবেন 1024 kbps। আমরা বলি না এই আমার এমবি শেষ, এমবি শেষ। আমরা বলি না এই আমার স্পিড কেবিতে চলতেছে, কেবিতে চলতেছে।
যখন কোনো ভিডিও দেখি ওই স্পিডটা কেবিতে চললে দেখি খালি বাফারিং করে, কিন্তু স্পিডটা যদি এমবিতে চলে তাহলে ধুমধারাক্কা পাঞ্জা চাক্কা লে হালুয়ার মতো আমরা একটা ভিডিও দেখতে পারি খুব স্মুথলি। কথা কি বুঝাইতে পারছি? তো এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাকে যদি বলা হয় 1 kbps 1 kbps অর্থাৎ কিলোবিট পার সেকেন্ড সমান কত বিট পার সেকেন্ড, তাহলে আমরা বলবো 1024। তাহলে কেবি থেকে বড় হচ্ছে এমবি, 1 mbps তাহলে কত কেবি হবে বলেন? 1024 কেবি। এবার বলেন এমবি থেকে বড় কি? এমবি থেকে বড় হচ্ছে আমরা জিবিপিএস। আমরা কথার কথা বলি না, এই আমার এমবি শেষ 2 জিবি লোড দিয়ে দাও, এই যে এমবি থেকে জিবি বড়। তাহলে 1 জিবি যদি আপনি মোবাইলে লোড দেন তখন কত এমবি হয় বলেন? এই যে এমবির পরিমাণটা হয় 1024 এমবিপিএস, 1024 এমবিপিএস। এবার জিবি থেকে বড় কি বলেন? টিবি, 1 টিবিপিএস, 1 টেরাবিট পার সেকেন্ড। 1 টেরাবিট পার সেকেন্ড সমান আপনি কত জিবি বলবেন বলেন? 1024 জিবিপিএস, জিবিপিএস। এবার যদি আপনাকে প্রশ্ন করে যে টিবি থেকে বড় কি, আপনি বলবেন পিবি, পেটাবিট পার সেকেন্ড, পেটাবিট পার সেকেন্ড, পেটাবিট পার সেকেন্ড। 1 পেটাবিট পার সেকেন্ড সমান কত টেরাবিট পার সেকেন্ড? আপনি বলবেন 1024 টিবিপিএস, টিবিপিএস। এই যে ছকটা দেখতেছেন, এই ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছক। এই ছকটা কিন্তু ভাইয়া পরীক্ষার হলে খুবই কার্যকর ভূমিকা পালন করে। যারা অলরেডি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন তারা খুব ভালোভাবে জানেন। বলেন এটা আমরা বুঝতে পারছি কিনা? তাহলে এই ছকটা থেকে বারবার কোশ্চেন আসে, তাহলে এটা দেন ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেন আমরা বুঝতে পারছি কিনা? বলেন 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 ক্লিয়ার কিনা? তাহলে 1 kbps সমান 1024 bps, 1 mbps সমান 1024 kbps, 1 gbps সমান 1024 mbps, 1 tbps সমান 1024 gbps, 1 pbps সমান 1024 tbps। ক্লিয়ার 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 ওকে আমার কলিজার ভাই বোন, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে কথা বলবো। টাইপ 3 দেই আমরা। এই টাইপ 3 থেকে মাস্ট বি কোশ্চেন আসবে। টাইপ 3 তে আমরা কথা বলবো ডেটা ট্রান্সমিশন মেথড। মনে করেন একটা ডেটা গতি নিয়ে যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু একটা ডেটা যে গতি নিয়ে যাচ্ছে এটা কি কাছাকাছি অবস্থানে ডেটাটাকে দিচ্ছে না দূরবর্তী স্থানে ডেটাকে নিয়ে যাচ্ছে? এটার ভিত্তিতে এই ডেটা ট্রান্সমিশন মেথড আবার আছে। এই ডেটা ট্রান্সমিশন মেথড, এই ডেটা ট্রান্সমিশন মেথড, এই ডেটা ট্রান্সমিশন মেথড, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। অর্থাৎ এই ডেটা ট্রান্সমিশন মেথড দ্বারা, ডেটা ট্রান্সমিশন মেথড দ্বারা আসলে কি বোঝায়? এটা কিন্তু খুবই 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 অ্যামেজিং একটা জিনিস। দেখেন এই ডেটা ট্রান্সমিশন মেথড মানে একটা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় কয়টা মেথড অবলম্বন করে যায়? আপনি বলবেন 2টা মেথড অবলম্বন করে যায়। এই ডেটা ট্রান্সমিশন মেথডকে 2 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার মেথডকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, আরেক প্রকারকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। ভাই এই 2টা থেকেও প্রশ্ন আসে না। প্রশ্ন আসে কোথা থেকে জানেন? আপনাকে বলবে এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড আবার কত প্রকার? এটা আবার 3 প্রকার। এই 3 প্রকারের নাম আমরা সবাই শুনছি। একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। একটা কি বলেন? আইসোক্রোনাস। এখন মনে হয় অনেকের মনে পড়ছে যে জি 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 ভাই এই 3টা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। অর্থাৎ এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডের এই 3 প্রকার থেকে বারবার কোশ্চেন আসে, কিন্তু এগুলো মনে রাখা খুবই সহজ, খুবই সহজ। আমি মনে রাখার কৌশল আপনাদেরকে বলে দিচ্ছি, শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে। বিপিএস এর পূর্ণরূপ, বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। একটু মনোযোগ দেন। এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড আসলে কি করে থাকে? ভাই এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড খুব কাছাকাছি অবস্থানে ডেটা পাঠায়। কি রকম? মনে করেন আপনার কাছে একটা পিসি আছে, এই পিসির তথ্য আপনি একটা টিভিতে শো করতে চাচ্ছেন। পিসির সাথে আপনার একটা মনিটর আছে, এই মনিটরেও তথ্যটা শো করবে, আবার কি আপনার একটা বড় টিভি আছে, ওই টিভিতেও তথ্যটা শো করবে। তো এই যে কাছাকাছি অবস্থানের ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য
আমরা যে মেথডটা ব্যবহার করি এটাকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে এটাকে আমরা কি বলবো বলেন? এটা দিয়ে কাছাকাছি অবস্থানে ডেটা ট্রান্সফার হয়। তাহলে কাছাকাছি অবস্থানে ডেটা ট্রান্সফার হয়, কাছাকাছি অবস্থানে ডেটা হস্তান্তর করে বা ডেটা ট্রান্সফার হয়। এখন এই কাছাকাছি অবস্থানে ডেটা কিভাবে ট্রান্সফার হয় এটা নিয়ে আমরা একটু ডিটেইলস জানার চেষ্টা করি। দেখেন আমার কলিজার ভাই কলিজার বোন, এই কাছাকাছি অবস্থানে আসলে ডেটাটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিতে পারি। কাছাকাছি অবস্থানে ডেটাটা ঠিক এভাবে যায়, একটা আমরা কেবল ব্যবহার করে থাকি, ইউএসবি কেবল। এই ইউএসবি কেবলের মাধ্যমে আমরা কি করে থাকি বলেন তো? মনে করেন আপনার পিসিতে যে তথ্যগুলো আছে এই পিসির তথ্যগুলো আপনি একটা টিভিতে শো করতে পারতেছেন, অর্থাৎ আপনার পিসির তথ্য অন্য কোনো একটা সোর্সে যখন আপনি শো করতেছেন একটা কেবল দিয়ে, তখন এই মাধ্যমটাকেই আমরা বলতেছি প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ কাছাকাছি অবস্থানে ডেটা ট্রান্সমিশন মেথড। কিন্তু আপনি যখন দূরবর্তী স্থানে ডেটা পাঠাবেন তখন এই দূরবর্তী স্থানে ডেটা পাঠানোর প্রক্রিয়াটাকে আমরা কি বলি বলেন? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। অর্থাৎ এই সিরিয়ালের কাজ হচ্ছে দূরবর্তী স্থানে ডেটা স্থানান্তর করা, দূরবর্তী স্থানে ডেটা কি করা বলেন? ট্রান্সফার করা। অর্থাৎ দূরবর্তী স্থানে ডেটা ট্রান্সফার করে থাকে কে বলেন? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। আমি কি কথা বুঝাইতে পারছি কলিজার ভাই বোন? এবার আসেন, এই যে আমরা যেটাকে বলতেছি ইউএসবি কেবল, এই ইউএসবি কেবলের পূর্ণরূপটা একটু লিখে নেন, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটার পূর্ণরূপ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। কথা কি বুঝাইতে পারছি কলিজার ভাই বোন? একটু ঝটপট কমেন্ট করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন, একটু ঝটপট কমেন্ট করতে হবে। আমি আবার বলতেছি, দেখেন এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডের মাধ্যমে কাছাকাছি অবস্থানে ডেটা ট্রান্সফার করা হয়। এই কাছাকাছি অবস্থানে ডেটা ট্রান্সফার করার জন্য কি ব্যবহার করা হয়? ইউএসবি কেবল ব্যবহার করা হয়। ইউএসবি এর পূর্ণরূপ কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। এবার আসেন, আপনাকে বলবে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড কি? আপনি বলবেন দূরবর্তী স্থানে ডেটা ট্রান্সফার করার জন্য যে মেথড ব্যবহার করা হয় তাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। ভাইয়া দূরবর্তী স্থানে কিভাবে ডেটা ট্রান্সফার করা হয়? একটা প্রক্রিয়াকে বলা হয় সিনক্রোনাস, একটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস, আরেকটাকে বলা হয় আইসোক্রোনাস। এই তিনটা জিনিস মনে রাখার কৌশলও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মনে রাখবেন, এই সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস, এই তিনটা জিনিস আসলে কি? দেখেন এই তিনটা জিনিস থেকে এখন পর্যন্ত ব্যাংক জব পরীক্ষায় মিনিমাম 20 বার প্রশ্ন রিপিট হয়েছে। এই তিনটা জিনিস থেকে এখন পর্যন্ত মিনিমাম 20 বার প্রশ্ন রিপিট হয়েছে। মনে রাখার কৌশল বলি আমি। মনে রাখার কৌশল হচ্ছে, এই সিনক্রোনাসের স থেকে মনে রাখবেন সমান সময়। কি মনে রাখবেন? সমান সময় মনে রাখবেন। কি মনে রাখবেন বলেন? সমান সময় মনে রাখবেন। মনে রাখবেন সিনক্রোনাস থেকে সমান সময়, অর্থাৎ যেখানে সমান সময় লাগে তাকে আমরা বলবো সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস আমরা কাকে বলবো? যেখানে অ্যাসিনক্রোনাসের অ থেকে মনে রাখবেন অসমান সময়। এই যে জায়গায় অসমান সময় লাগবে সেটাকে আপনি বলবেন অ্যাসিনক্রোনাস। সেটাকে আপনি কি বলবেন? অ্যাসিনক্রোনাস। কি বলবেন? অ্যাসিনক্রোনাস। এবার দেখেন, আপনাকে যদি বলা হয় আইসোক্রোনাস, এই আইসোক্রোনাসের ক্ষেত্রে এটা আমরা পরে যাচ্ছি, আগে এই দুইটা বুঝি, আইসোক্রোনাস এমনি বুঝতে পারবো। কথা কি বুঝাইতে পারছি কলিজার ভাই বোন? এবার একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দেই। দেখেন এই সিনক্রোনাসের স থেকে সমান সময় আসলে কি রকম, এটা দ্বারা কি বোঝায়? মনে করেন আপনি আপনার পছন্দের মানুষকে পাঠাচ্ছেন আই লাভ ইউ, আপনার পছন্দের মানুষও রিপিট করে আপনাকে পাঠাচ্ছে আই লাভ ইউ। এই যে পছন্দের মানুষকে আপনিও পাঠাইলেন আই লাভ ইউ, আপনার পছন্দের মানুষও রিপিট করে আপনাকে পাঠাইলো আই লাভ ইউ। আপনি কি জানেন যে এই দুইটা আই লাভ ইউ মিলে কি হইল? এই একটা আই লাভ ইউ এটা পুরাটা হইল একটা ব্লক। আবার পরে যখন আপনার পছন্দের মানুষ আই লাভ ইউ পাঠাইলো, এটাও হয়ে গেল একটা ব্লক। এই ব্লক বাই ব্লক আকারে যখন ডেটা পাঠানো হয় তখন এই আই লাভ ইউ যাইতেও যতক্ষণ সময় লাগে, এই আই লাভ ইউ আসতেও ততক্ষণ সময় লাগে, যার কারণে ব্লক বাই ব্লক আকারে ডেটা ট্রান্সফারকারীকে বলা হয় সিনক্রোনাস। তাহলে মনে রাখবো, সিনক্রোনাসের স থেকে সমান সময়, এই সমান সময়ে ডেটা কিভাবে যায়? ব্লক বাই ব্লক আকারে যায়। কিভাবে যায়?
ব্লক বাই ব্লক আকারে যায়। কিভাবে যায়? ব্লক বাই ব্লক আকারে যায়। কিভাবে যায়? ব্লক বাই ব্লক আকারে যায়। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? তাহলে একটু মনে রাখবো আমরা যে সিনক্রোনাসের থেকে সমান সময়, এই সমান সময় এটা কিভাবে যায়? ব্লক বাই ব্লক আকারে যায়। এবার আসেন, আপনাকে যদি বলা হয় অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাসে মানে কি? অসমান সময়। অসমান সময় বলতে কি? আমি প্রথমে আই পাঠাইলাম, তারপরে লাভ পাঠাইলাম, তারপরে ইউ পাঠাইলাম। এই যে আই পাঠাইতে যতক্ষণ সময়, লাভ পাঠাইতে যতক্ষণ সময়, ইউ পাঠাইতে যতক্ষণ সময়, এখানে সময়ের একটা তারতম্য হবে, যার কারণে এটাকে বলা হচ্ছে অসমান সময়। আর এরা একজন একজন করে পাঠানো হয়, এই জন্য এদেরকে বলা হয় এরা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সফার করে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সফার করে থাকে। এরা কিভাবে ডেটা ট্রান্সফার করে বলেন? ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সফার করে থাকে। আচ্ছা, লাল আর লিখবো না, লাল লিখবো না। তাহলে ব্লক বাই ব্লক আকারে ডেটা ট্রান্সফার করে কে বলেন? সিনক্রোনাস। আর ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে একটা একটা করে, মনে করেন আপনার পছন্দের মানুষকে আই পাঠাইলেন, সে উত্তেজিত হয়ে গেল। এরপরে পাঠাইলেন লাভ, সে আরো উত্তেজিত, লাভের পরে কি কি পাঠায়। এরপরে পাঠাইলেন ইউ, সে তো মহা খুশি। তাহলে এই যে আই পাঠাইলেন, লাভ পাঠাইলেন, ইউ পাঠাইলেন, ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে যদি পাঠান, তখন সেখানে সময়টা অসমান লাগবে এবং তখন তাকে আপনি বলবেন অ্যাসিনক্রোনাস। তাহলে এখান থেকে প্রশ্ন আসে কি? প্রশ্নটা আসে, আপনাকে বলবে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড কিভাবে ডেটা ট্রান্সফার করে থাকে। আপনি বলবেন ব্লক বাই ব্লক আকারে। আপনাকে প্রশ্ন করবে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডে ডেটা কিভাবে যায়, আপনি বলবেন ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে। এখানে সময় কেমন লাগে? অসমান। সিনক্রোনাসের সময় কেমন লাগে? সমান। তাহলে আইসোক্রোনাস কি করে? আইসোক্রোনাস যেটা করে, সকল ডেটাকে একসাথে ট্রান্সফার করে। সকল ডেটাকে একসাথে একসাথে কি করে বলেন? ট্রান্সফার করে থাকে। সকল ডেটাকে একসাথে ট্রান্সফার করে, তার মানে সকল ডেটাকে একসাথে ট্রান্সফার করে আইসোক্রোনাস। আইসোক্রোনাস, আইসোক্রোনাস। কথা কি বুঝতে পারছি কলেজের ভাই বোন? কথা কি বুঝতে পারছি? বলেন 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 বলেন, বুঝতে পারছি কিনা? এই ক্লিয়ার কিনা একটু এনশিওর করব। তাইলে আমরা এখানে মনে রাখবো সিনক্রোনাসে সমান সময়, অ্যাসিনক্রোনাসে অসমান সময়। সিনক্রোনাসে যখন একটা ডেটা যাবে তখন সমান সমান সময় করে যাবে, আর অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ডেটা যাবে। ওকে, ডান, ক্লিয়ার। এবার আমরা চলে যাই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, টাইপ 4। এই টাইপ 4-এ আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে, যেটাকে আমরা বলি ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই তিনটা জিনিস বারবার পরীক্ষায় আসে। তাহলে আমরা হেডিং দেই ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন মোড। এই ডেটা ট্রান্সমিশন মোড জিনিসটা কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে, আপনাকে যদি বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার, আপনি কি বলবেন বলেন? এই ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার। এক প্রকারকে বলা হয় সিনক্রোনাস, কি বলা হয়? সরি, এক প্রকারকে বলা হয় সিমপ্লেক্স। এক প্রকারকে কি বলা হয় বলেন? সিমপ্লেক্স, সিমপ্লেক্স। এক প্রকারকে বলবেন সিমপ্লেক্স, আরেক প্রকারকে বলবেন হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। আরেক প্রকারকে বলবেন আপনি ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই তিনটা জায়গা থেকে বারবার কোশ্চেন আসে, এই তিনটা জায়গা থেকে বারবার কোশ্চেন আসে। একটু মনোযোগ দিব। সবাই এই তিনটার পাশে ভি ভি আই লিখে রাখি। সবাই এই তিনটা জিনিসের উদাহরণ থেকে বারবার প্রশ্ন আসে। আজকের ক্লাসটা বেসিক্যালি বিসিএস 47তম বিসিএস যারা দিবেন তাদেরকে টার্গেট করে ক্লাসটা নেওয়া, কারণ আইসিটির এই টপিক থেকে সব সময় হর হামেশাই বিসিএস 47-এ মিনিমাম 3 থেকে 4টা মার্ক এমনি চলে আসে। বিসিএস 47-এ 3 থেকে 4টা মার্ক এমনি চলে আসে, আর অন্যান্য জব পরীক্ষায় তো আসবেই, এটা নিয়ে সন্দেহ নাই। দেখেন, একটু মনোযোগ দেন সবাই। এই সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এর উদাহরণগুলো বারবার আসে, কিন্তু এগুলোকে মনে রাখবেন কিভাবে, মনে রাখার কৌশলগুলো আমি আপনাদেরকে বলে দিই। দেখেন, এই সিমপ্লেক্স কে মনে রাখবেন খুবই সিম্পল মানুষ। মনে করেন আমি খুব সিম্পল মানুষ, আমার একজন পছন্দের মানুষ আছে, তো আমি সিম্পল মানুষ, আমার পছন্দের মানুষকে আমি সারা জীবন ভালোবেসে যাব।
আই লাভ ইউ বলবো, কিন্তু সে কখনো মুখ ঘুরায় বলবে না আই লাভ ইউ টু। তার মানে আমি শুধু সারা জীবন ভালোবেসে যাব, আমি শুধু সারা জীবন কি করে যাব বলেন, ভালোবেসে যাব, কিন্তু সে আমাকে ভালোবাসা দিবে না। তার মানে একপার্শ্বিক যে ভালোবাসা, একতরফা যে ভালোবাসা, এটাকে আমরা বলবো সিমপ্লেক্স। তার মানে ঠিক এরকম, এই যে আমি, এই যে আমার পছন্দের মানুষ, আমি শুধুমাত্র ওকেই ভালোবাসবো, কিন্তু ও আমাকে আর ভালোবাসবে না। অর্থাৎ কখনো যদি কোনো তথ্য শুধুমাত্র একদিকে যায়, তখন তাকে আমরা বলবো সিমপ্লেক্স। যেমন উদাহরণ কি ভাইয়া, মনে করেন আপনি যখন টেলিভিশন দেখেন, তো আমি টেলিভিশন দেখতেছি, টেলিভিশন দেখতে দেখতে হঠাৎ করে দেখতেছি পূর্ণিমা কি বলতেছে, পূর্ণিমা মুভিতে তার নায়ককে বলতেছে আই লাভ ইউ। আমি টেলিভিশনের বাইরে থেকে বলতেছি পূর্ণিমাকে আই লাভ ইউ টু। এখন বলেন, এই যে পূর্ণিমা টিভির ভেতর থেকে বললো আই লাভ ইউ, আর ভেতর থেকে হয়তোবা নায়ক, টিভির ভেতর থেকে নায়ক হয়তোবা বলছে আই লাভ ইউ টু, কিন্তু আমি আবার কি বললাম, বাইরে থেকে আই লাভ ইউ টু। এখন বলেন, পূর্ণিমার কথা আমি শুনছি, কিন্তু আমার কথা কি পূর্ণিমা শুনছে? আমার কথাটা কি টেলিভিশনে গেছে? যায় নাই। তার মানে কখনো যদি এরকম ভাবে কোনো তথ্য শুধুমাত্র একদিক থেকে আসে, তখন তাকে আমরা বলবো সিমপ্লেক্স। তখন তাকে আমরা কি বলবো, সিমপ্লেক্স। খুবই সিম্পল, খুবই সিম্পল, সিমপ্লেক্স। এক কথায় এই সিমপ্লেক্সের উদাহরণ আমরা বলতে পারি, তাহলে কাকে বলেন, টেলিভিশনকে বলতে পারি। কাকে বলতে পারি, টেলিভিশনকে বলতে পারি। কারণ টেলিভিশন থেকে আমরা যা শুনি, আমাদের কথা কিন্তু টেলিভিশন শোনে না। যেমন আবার আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, রেডিও। মনে করেন রেডিওতে গান বলা হচ্ছে, ও প্রিয়া তুমি কোথায়, আর আমি বাইরে থেকে পরের করি বলতেছি আমি তোমার বুকের জমানো ব্যথায়। এখন আমি যে রেডিওর বাইরে থেকে বললাম, যে কলিটা বললাম বা যে লাইনটা বললাম, এই লাইনটা কি রেডিও শুনছে বা রেডিওর ভেতরে গেছে? যায় নাই। তার মানে রেডিও শুধু আমাকে শোনাবে, কিন্তু রেডিও আমার কাছ থেকে কিছু নেবে না। তার মানে এই টেলিভিশন, রেডিও, এগুলো কার উদাহরণ বলেন? এগুলো সব হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। কার উদাহরণ? সিমপ্লেক্সের উদাহরণ। কার উদাহরণ? সিমপ্লেক্সের উদাহরণ। কথা কি বুঝাইতে পারছি আমার কলিজার ভাই বোন? বলেন কথা বুঝতে পারছে কিনা? এই যারা বিসিএস এর ফ্রি ক্লাস করতে চাচ্ছেন, তারা সবাই বিসিএস ফাউন্ডেশন নামে একটা পেজ দেখতে পাচ্ছেন, এই পেজটাকে সবাই ফলো করবেন। কেন জানেন? আজকের পর থেকে আমরা যত বিসিএস কেন্দ্রিক ক্লাস নিব, এই বিসিএস এর ক্লাসগুলো হবে আমাদের বিসিএস ফাউন্ডেশনে। বিসিএস ফাউন্ডেশন এই পেজের মধ্যে, বিসিএস ফাউন্ডেশন পেজে আমরা হচ্ছে আজকের পর থেকে সকল বিসিএস এর ক্লাস নিয়ে থাকবো। সো এই যে আপনারা যেটা দেখতেছেন, পিন করে দেওয়া হয়েছে বিসিএস ফাউন্ডেশন নামে একটা পেজ, এই পেজটাকে সবাই ফলো করেন, সবাই ফলো করেন। আগামী ক্লাসগুলো কিন্তু বিসিএস কেন্দ্রিক, 47 যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এখানে সব ক্লাস হবে। কথা কি বুঝাইতে পারছেন? আচ্ছা আচ্ছা, সিমপ্লেক্স তাহলে শুধুমাত্র একদিকে তথ্য দেয়। এবার আসেন হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স জিনিসটা কি দেখেন, খুবই মজার জিনিস। হাফ ডুপ্লেক্স, এই যে আমি, এই যে আমার প্রিয়তমা, তাকে আমি বললাম আই লাভ ইউ। এখন প্রিয়তমা চিন্তা করতেছে আমার বাসা একটা হাফ ডুপ্লেক্স বাসা, আমি যদি কোনো কারণে একটা ফুল ডুপ্লেক্স বাসাওয়ালারে পাইতাম, তাইলে আই লাভ ইউ টুটার সাথে সাথে বলে দিতাম। কিন্তু হাফ ডুপ্লেক্স বাসা থাকার কারণে আমাকে আমার প্রিয়তমা আই লাভ ইউ বলতে একটু সময় নিচ্ছে। তা কিছুক্ষণ সময় নেওয়ার পর চিন্তা করতেছে, এখন তো আমার যে ব্যক্তিটা আমার আই লাভ ইউ বললো তার হাফ ডুপ্লেক্স বাড়ি আছে, কিন্তু কিছুদিন পরে তো আমার কপালে ফকির নিয়েও জুটতে পারে। সো সে কি করলো, একটু সময় নিয়ে পরবর্তী টাইমে বলতেছে আই লাভ ইউ টু, কারণ সে ভেবে চিন্তা দেখতেছে যে না, আই লাভ ইউ টু বলা উচিত। তার মানে হাফ ডুপ্লেক্স বাড়ি থাকলে আপনাকে আপনার প্রিয় মানুষ আই লাভ ইউ টু কিন্তু সাথে সাথে বলবে না, কারণ ফুল ডুপ্লেক্স হলে আপনাকে আই লাভ ইউ টু বলতো। তাহলে ব্যাপারটা দেখেন, যদি কখনো কোনো ব্যাপারে তথ্য একবার একদিকে যায়, কিন্তু সাথে সাথে তথ্যটা ব্যাক না এসে যদি কিছুক্ষণ সময় নিয়ে, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ে যদি উভয় উভয়কে ডেটা আদান প্রদান করে, তখন তাকে আমরা বলবো হাফ ডুপ্লেক্স। এক কথায় ভিন্ন ভিন্ন সময়ে ডেটা উভয় উভয়কে আদান প্রদান। যেমন আমি আমার প্রিয় মানুষকে বললাম, সে চিন্তা করলো, কিছুক্ষণ পরে আবার সে ফিডব্যাক দিল। এই যে উভয়ের দিকে ডেটা ট্রান্সফার করবে, কিন্তু সময়টা হইতে হবে ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন সময়ে উভয়ের দিকে ডেটা ট্রান্সফার করাকে কি বলা হয়? হাফ ডুপ্লেক্স। যেমন উদাহরণ হচ্ছে ভাইয়া ওয়াকি টকি। ওয়াকি টকিতে আমরা কি করি, পুলিশদের কাছে ওয়াকি টকি থাকে, এই পুলিশরা কি করে, ওয়াকি টকিতে ঘের ঘের করে এক পুলিশের কাছে তথ্য আসে, এই পুলিশ আগে সব শোনে, শোনার পর ওই কথার রিপিটে ভিন্ন এক সময়ে গিয়ে আবার সে ওয়াকি টকিতে কিছু তথ্য দেয়। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য আমরা বলবো ওয়াকি টকি। কি বলবো? ওয়াকি টকি। কি বলবো? ওয়াকি টকি। জুবাইর ভাই, আপনি হচ্ছেন, হ্যাঁ, তেলানো ভালোবাসা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আচ্ছা, আপনি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেন, যারা ফাউন্ডেশন কোর্সে ক্লাস করতে চাচ্ছে 47 এর জন্য, তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত হয়ে যাক। এবার আসেন ফুল ডুপ্লেক্স।
তাহলে এই ফুল ডুপ্লেক্স জিনিসটা কি ভাইয়া? মনে করেন আমার একটা ফুল ডুপ্লেক্স বাড়ি আছে। কি আছে? ফুল ডুপ্লেক্স বাড়ি আছে। এই যে আমি, এই যে আমার প্রিয় মানুষ, আমি আমার প্রিয় মানুষকে বললাম আই লাভ ইউ। আমার প্রিয় মানুষ 1 সেকেন্ড অপেক্ষা না করে বলে দিচ্ছে আই লাভ ইউ টু, কারণ আমি ফুল ডুপ্লেক্স বাড়িওয়ালা। আমি ফুল ডুপ্লেক্স বাড়িওয়ালা হওয়ার কারণে আমি যখন আই লাভ ইউ বলেছি, আমার প্রিয় মানুষটা আমাকে আই লাভ ইউ টু বলতে 1 সেকেন্ড সময় অপচয় করে নাই, কারণ সে বুঝে গেছে পেয়ে গেছি ফুল ডুপ্লেক্স বাড়িওয়ালা। তার মানে যদি একই সময়ে উভয়কে ডেটা আদান প্রদান করা হয়, তখন তাকে আপনি বলবেন ফুল ডুপ্লেক্স। তাহলে একই সময় উভয়কে ডেটা আদান প্রদান করলে তাকে আমরা কি বলবো? ফুল ডুপ্লেক্স। উদাহরণ হিসাবে আমরা কাকে বলবো? মিস্টার মোবাইল ফোন। আমরা যত প্রেম প্রীতি করি এই কিসে করে থাকি বলেন? মোবাইল ফোনে করে থাকি। এই জন্য মোবাইল ফোন হচ্ছে ফুল ডুপ্লেক্সের উদাহরণ। মোবাইল ফোন হচ্ছে ফুল ডুপ্লেক্সের উদাহরণ। আমার কথা কি বোঝা গেছে? আমার কলিজার ভাই, কলিজার বোন, বুঝতে পেরেছেন কিনা? আপনাকে এখান থেকে প্রশ্ন করবে যে নিচের কোনটি হাফ ডুপ্লেক্সের উদাহরণ? ওয়াকি টকি। এটা কিন্তু বারবার এই মাঝখানের উদাহরণটা আসে। আপনাকে বলবে ফুল ডুপ্লেক্সের উদাহরণ কি, আপনি বলবেন মোবাইল ফোন। আপনাকে প্রশ্ন করা হবে সিমপ্লেক্সের উদাহরণ কি? রেডিও, টেলিভিশন। হ্যাঁ, ফুল ডুপ্লেক্সের প্রেম খুব সহজ প্রেম, তাই না? ফুল ডুপ্লেক্সের প্রেমটা খুব সহজ প্রেম। হ্যাঁ, এক্স্যাক্টলি, আসলে তাই। ফুল ডুপ্লেক্সের প্রেমটা আসলে খুব সহজ, মানে বলা মাত্রই রিপ্লাই পাওয়া যায়। বলেন ক্লিয়ার কিনা? এই প্রেমে প্রেমে সন্দেহ সন্দেহ শিখতে পারতেছি কিনা বলেন? আইসিটি কে এত কঠিন ভাবার কোনো কিছু নাই। হ্যাঁ, যারা বিসিএস কোর্সে ভর্তি হইতে চাচ্ছেন ভর্তি হইতে পারবেন। আমাদের হটলাইন নাম্বারে নাম্বার দেওয়া আছে, সমস্যা নেই। কথা কি বুঝাইতে পারছি? আমাদের ক্যাপশনে দেখেন সুন্দর করে নাম্বার দেওয়া আছে, ক্যাপশনে দেখেন সুন্দর করে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করেন, তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলি, আমাদের বিসিএস ফাউন্ডেশন নামে একটা পেজ আপনাদের এখানে পিন করে দেওয়া হয়েছে। এটাকে আপনারা সবাই ফলো করেন, কারণ আগামী যত ক্লাস বিসিএস এর হবে সব ক্লাস কিন্তু আমরা এই জায়গায় নিব। আর যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করি নাই, ক্লাসে রিয়াকশন ইউজ করবো ইনশাআল্লাহ, ক্লাসে রিয়াকশন ইউজ করব। এই তিনটা জিনিস আমরা ক্লিয়ার তো নাকি? ওকে আমার কলিজার ভাই, কলিজার বোন, এবার আরো তিনটা জিনিস নিয়ে কথা বলবো, যে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে তিনটা জিনিসকে আমরা নামে চিনি কিন্তু কাজে চিনি না, যাদের নাম হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। এই তিনটা জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখেন, এই ইউনিকাস্ট কি, ইউনিকাস্ট কি, ইউনিকাস্ট, এরপরে মাল্টিকাস্ট, সবাই একটু হেডিং দেন, মাল্টিকাস্ট, এরপরে হচ্ছে আমাদের ব্রডকাস্ট, ব্রডকাস্ট। এই তিনটা জিনিস নিয়ে আমরা একটু নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করি। দেখেন, ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট খুবই সিম্পল জিনিস। ইউনিকাস্ট হচ্ছে ইউ মানে কি? তুমি। মনে করো ভাইয়া, তুমি ভালোবাসবা কয়জন রে? একজন রেই, কারণ তুমি তো তুমি খুব সিম্পল মানুষ, একজন রেই ভালোবাসো, কোনো সমস্যা নাই। এবার আমি একজন মাল্টি ট্যালেন্ট মানুষ, মাল্টি ট্যালেন্ট মানুষ। এই যে আমি, এপাশ থেকে তিনজন সুন্দরী রমণী এসে যদি আমাকে বলে আই লাভ ইউ, আমি কি তিনজনেরই পাত্তা দিব? জীবনও তিনজনের পাত্তা দিব না। কেন? কারণ আমি মাল্টি ট্যালেন্ট। আমি যাচাই বাছাই করে সুন্দর করে আই লাভ ইউ টু বলবো। তিনজন আমাকে আই লাভ ইউ বলার কারণে আমি যাচাই বাছাই করে দেখতেছি একে আই লাভ ইউ বলা যায়, একে আই লাভ ইউ বলা যায়। যার কারণে দেখেন, কোন একটা জায়গায় যদি দেখেন যে যাচাই বাছাই করা ডিভাইসের কাছে তথ্য যায়, তখন তাকে আপনি মাল্টিকাস্ট বলবেন। মাল্টিকাস্ট মানে মাল্টি ট্যালেন্ট। সে কি করবে? যাচাই বাছাই করে তথ্য দিবে। মনে করেন আপনার কাছে তিনজন ভিক্ষুক আসছে, আপনি খুব মাল্টি ট্যালেন্ট মানুষ, আপনি কি তিনজনের ভিক্ষা দিবেন? আপনি যাচাই বাছাই করা শুরু করবেন, এই তোমরা তিনজন ভিক্ষুকের মধ্যে একজন বাটপার। কেন? কারণ একজন তোমরা অভিনয় করতেছো, তোমাকে আমি ভিক্ষা দিব না। বাকি দুইজনকে দেখে মনে হচ্ছে তাদের হাত নাই বা পা নাই, তাদেরকে আপনি ভিক্ষা দিলেন। তাহলে এই যাচাই বাছাই করা ডিভাইসের মধ্যে তথ্য গেলে তখন তাকে আপনি বলবেন মাল্টিকাস্ট। আর শুধুমাত্র একটা ডিভাইসের তথ্য গেলে তখন আপনি বলবেন ইউনিকাস্ট। কিন্তু কথা তো এবার আরো আছে। এই যে আমি একজন ব্রড মাইন্ডার মানুষ, এবার আমাকে তিনজন আই লাভ ইউ বলছে। আমি ব্রড মাইন্ডার মানুষ হইলে আমি কি কাউকে ফিরাই দিতে পারি? কখনোই কাউকে ফিরাই দিতে পারি না। তাহলে আমি কি করব? তিনজনকেই বলবো আই লাভ ইউ টু। কেন? কারণ এই তিনজনই আমাকে ভালোবাসা দিয়েছে, আর আমি একজন ব্রড মাইন্ডার মানুষ, কাউকে ভালোবাসবো কাউকে ভালোবাসবো না, এটা হতে পারে না। তাহলে ব্রডকাস্টের কাজ কি বলেন? ব্রডকাস্টের কাজ হচ্ছে সবাইকে তথ্য পাঠানো।
অর্থাৎ যতগুলো ডিভাইস থাকবে সকল ডিভাইসে তথ্য পাঠানো। যেমন আমি যখন লাইভটা নিচ্ছি এটাও কিন্তু ব্রডকাস্ট। এই লাইভটাকে ব্রডকাস্ট কেমনে? এই যে আপনার মোবাইলে তথ্যটা চলে গেছে, আরেকজন যদি মোবাইল অন করে আমাদের পেজে আসে তার কাছেও কিন্তু তথ্যটা চলে যাবে। এটাই ব্রডকাস্ট। এটাই কি কাস্ট? ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে সবার কাছে তথ্য যাবে। আর মাল্টিকাস্ট মানে হচ্ছে আপনার যাচাই বাছাই করা পছন্দের মানুষগুলোর কাছেই তথ্য যাবে, অর্থাৎ যাচাই বাছাই করা ডিভাইসের মধ্যে তথ্য যাবে। তাহলে নামের সাথে কামের কি মিল দেখছেন? মাল্টি মানে মাল্টি ট্যালেন্ট, যাচাই বাছাই করা তথ্য যাবে। ব্রডকাস্ট মানে কি? ব্রড মাইন্ডার, সবার কাছে তথ্য যাবে। ইউনিকাস্ট মানে ইউ মানে তুমি একজনকেই ভালোবাসবা, একজনের কাছে তথ্য যাবে। শেষ, খেল খতম। খেল খতম। বলেন বুঝতে পারছেন কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু এনশিওর করব। আমার কলিজার ভাই কলিজার বোন, দেখেন একটা ব্যতিক্রমী টপিকের উপর ক্লাস নিচ্ছি কিন্তু আপনি। হ্যাঁ, ব্রডকাস্ট আমার এক্স। আচ্ছা, ব্রডকাস্ট। এই আপনারা কি মাল্টিকাস্ট না ব্রডকাস্ট কোনটা বলেন? আপনারা কোন কাস্ট সেটা বলেন। আপনারা কোন কাস্ট বলেন? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আর জীবনও হারাবে। বলেন বলেন বলেন। মজায় মজায় শিখতে হবে, বুঝতে পারছেন? সবাই একটু আমরা শেয়ার করব, পাশাপাশি ক্লাসে একটু কিন্তু রিঅ্যাকশন ইউজ করতে হবে, বুঝতে পারছি? এত কষ্ট করে ক্লাস নিয়ে যদি আপনারা শেয়ার না করেন তাহলে কি ভালো লাগে বলেন? ক্লাস শেয়ার করবেন না? আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেলাম। আশা করা যায় যে আমরা আর ভুল করব না। আমরা আর ভুল করব না। কথা কি বুঝাইতে পারছি কলিজার ভাই কলিজার বোন? এই সবাই সবাই বিসিএস ফাউন্ডেশন, এই বিসিএস ফাউন্ডেশন যে পেজটা আমাদের সাইদুল স্যার পিন করে দিছে, এই পেজটা সবাই ফলো করেন। কারণ বিসিএস এর যত ক্লাস এখন থেকে এই বিসিএস ফাউন্ডেশন এই বিসিএস ফাউন্ডেশন পেজের মধ্যে হবে। আর আজকের পর থেকে আমাদের জব মেডিসিন পেজে, এই জব মেডিসিন পেজে আপনারা বিসিএস এর কোনো ক্লাস পাবেন না। এই জব মেডিসিন পেজে শুধুমাত্র ক্লাস পাবেন প্রাইমারি নিবন্ধন, এনটিআরসিএ, এক কথায় প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, এই তিনটার ক্লাস পাবেন আপনারা এই জব মেডিসিনে। আর বিসিএস এর যত ক্লাস হবে সব ক্লাস হবে মিস্টার কে বিসিএস ফাউন্ডেশন পেজে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এক একজন বলতেছেন এক একটা, বলতেছেন এক একজন ইউনিকাস্ট। আচ্ছা, যারা ইউনিকাস্ট ওকে ডান, আর যারা ব্রডকাস্ট ওকে ডান, যারা মাল্টিকাস্ট ওকে ডান, সবাই এক একজন এক এক কাস্ট। আচ্ছা, এই মাল্টিকাস্টের সিরিয়ালে সবাই বেশি, কারণ মাল্টিকাস্টটা সবসময় হাতের মধ্যে সবসময় কি রাখে? অপরচুনিটি রাখে। এবার আপনার একটা প্রশ্ন করবে, দেখেন প্রশ্নটা ঠিক এরকম। আপনাকে বলবে যে এখানে একটা উদাহরণ দিবে, উদাহরণ দিয়ে আপনাকে বলবে এটা কিসের উদাহরণ। মনে করেন এখানে একটা উদাহরণ দিল, উদাহরণ দিয়ে বলতেছে চিত্রটি কিসের, চিত্রটি কিসের। এই প্রশ্নটা ব্যাংক জব পরীক্ষায় এখন পর্যন্ত 4 থেকে 5 বার আসছে। ব্যাংক জব পরীক্ষায় 4 থেকে 5 বার আসছে। ক নাম্বারে আপনাকে বলবে, ক নাম্বারে আপনাকে বলবে, ক নাম্বারে আপনাকে বলবে হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। খ নাম্বারে আপনাকে বলবে, খ নাম্বারে আপনাকে বলবে ইউনিকাস্ট, ইউনিকাস্ট। আর গ নাম্বারে আপনাকে বলবে মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট। আর ঘ নাম্বারে আপনাকে বলবে সবগুলো, সবগুলো। উত্তর কোনটা হবে? একটু দ্রুত উত্তর দিতে হবে। সবাই উত্তর দিচ্ছেন ব্রডকাস্ট, কিন্তু ব্রডকাস্ট অপশনে নাই, ব্রডকাস্ট অপশনেই নাই। উত্তর কি হবে বলেন? আমি জানি যে সবাই ভুল করবেন, এই জন্যই দিছি। ব্রডকাস্ট অপশনে নাই, তাহলে উত্তর কি দিবেন বলেন? আমরা তো জানি যে একজন সবাইকে তথ্য দিলে সেটা হয় ব্রডকাস্ট, কিন্তু এখানে ব্রডকাস্ট অপশনে নাই, তাহলে উত্তর কি হবে বলেন? বলেন 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 উত্তর কি হবে? দ্রুত বলতে হবে। দেখছেন সবাই ভুল করতেছেন, সবাই বলতেছেন যে ভাইয়া ব্রডকাস্ট হবে, ব্রডকাস্ট হবে, ব্রডকাস্ট হবে। আলটিমেটলি এখানে কিন্তু ব্রডকাস্ট উত্তর হবে না। উত্তর কি হবে একটু মনোযোগ দেন, আমি আপনাদেরকে উত্তর বলে দিচ্ছি। কলিজার ভাই কলিজার বোন, আপনি যখন মাল্টিকাস্ট পড়ছিলেন, মাল্টিকাস্টে মনে করেন এখানে 3 জন এসে আমার আই লাভ ইউ বলছে, খুব ভালো কথা, কিন্তু আমি পছন্দ কইরা 2 জনের আই লাভ ইউ টু ব্যাক দিছি। কিন্তু যদি কোনো কারণে আমার 3 জনই পছন্দ হয়, তাহলে আমি কি করতে পারি? 3 জনেরই ভালোবাসা প্রদান করতে পারি কিনা বলেন? হ্যাঁ, পারি কিনা বলেন? তার মানে ব্যাপারটা হচ্ছে
এখানে আসলে উত্তর হবে মাল্টিকাস্ট। যখন আপনি উত্তরে ব্রডকাস্ট দেখবেন না, তখন ব্রডকাস্টের আরেকটা পরিপূরক হিসেবে অপশনে মাল্টিকাস্ট থাকবে। কারণ এই মাল্টিকাস্ট যেমন যাচাই বাছাই করা তথ্য দিতে পারে, যাচাই বাছাই করা ডিভাইসে তথ্য দেয়, তেমনই সে সবগুলোরেও দিতে পারে। কারণ তার যাচাই বাছাই করা ডিভাইস তো সবগুলোও হতে পারে, হতে পারে কিনা বলেন? মনে করেন 3টা ডিভাইস আছে, 3টা ডিভাইসের মধ্যে সে দেখতেছে যে না 3টা ডিভাইসই আমাকে তথ্য পাঠাইতে হবে, তাহলে সে পাঠাইতে পারে কিনা বলেন? অবশ্যই পাঠাইতে পারে। তো সবগুলো ডিভাইসে তথ্য গেলে অপশনে সবার আগে খুঁজবেন ব্রডকাস্ট। অপশনে সবার আগে কারে খুঁজবেন? ব্রডকাস্ট। কিন্তু ব্রডকাস্ট যদি অপশনে না থাকে তবে উত্তর কাউন্ট হবে মাল্টিকাস্ট। উত্তর কাউন্ট হবে মাল্টিকাস্ট। না, সবগুলো হবে না, উত্তর কাউন্ট হবে মাল্টিকাস্ট। আশা করছি প্যাচ ধরতে পারছেন, আশা করছি প্যাচ ধরতে পারছেন সবাই। বলেন ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ। হ্যাঁ, লুচ্চা মাল্টিকাস্ট। এই লুচ্চা মাল্টিকাস্ট আমাদের কি উত্তর হিসেবে কাউন্ট হবে। এই সবাই কি বুঝতে পারছি? ওকে, সবাই বুঝতে পারছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এবার দেখেন, এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কথা বলবো, অর্থাৎ আমরা টাইপ কত? টাইপ 5। টাইপ 5 নিয়ে কথা বলবো। এই টাইপ 5-এ আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে? কেবল নিয়ে কথা বলবো। আমরা কেবল নিয়ে কথা বলবো। বলেন, আপনাদেরকে প্রশ্ন করলাম কেবল কত প্রকার? এই কেবলের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোত্থেকে জানেন? হ্যাঁ, একটা কেবল থেকে প্রশ্ন আসে, সেটা কি? ফাইবার অপটিক কেবল বা অপটিক ফাইবার কেবল। এই ফাইবার অপটিক কেবল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে এই কেবল কত প্রকার? একটু ঝটপট উত্তর দেন দেখি, কারা পারেন? কেবল মানে তার, ওটা তো সবাই জানি। কেবল বা তার একই জিনিস, কিন্তু এই কেবল কত প্রকার? কেবল কত প্রকার? হ্যাঁ, কেবল হচ্ছে ভাইয়া 3 প্রকার। কেবল কত প্রকার? 3 প্রকার। এই কেবল হচ্ছে ভাইয়া 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার কেবলকে আমরা কি বলি বলেন? 1 নাম্বার কেবল হচ্ছে ভাইয়া কোএক্সিয়াল কেবল। কি কেবল? কোএক্সিয়াল কেবল। 1 নাম্বার কেবল হচ্ছে ভাইয়া কোএক্সিয়াল কেবল। 2 নাম্বারে কি বলেন? 2 নাম্বারে হচ্ছে টু স্টেট পেয়ার কেবল। টু স্টেট পেয়ার কেবল। টু স্টেট পেয়ার কেবল। আর এই 3 নাম্বার কেবলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, অপটিক্যাল কেবল বা ফাইবার অপটিক কেবল। ওকে, সবাই বুঝতে পারছি যে তাহলে আমাদের কেবল কত প্রকার? 3 প্রকার। কোএক্সিয়াল কেবল, টু স্টেট পেয়ার কেবল আর ফাইবার অপটিক কেবল। ভাই, এই 3টা কেবলের কোনোটাই কার্যকর না, সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল অথবা ফাইবার অপটিক কেবল, যাই লেখেন না কেন একই জিনিস। ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল। এখান থেকে কি কি প্রশ্ন আসে দেখেন। এখান থেকে এখন পর্যন্ত বিসিএস এ প্রশ্ন আসছে 2 বার। বিসিএস এ প্রশ্ন আসছে 2 বার। অন্যান্য পরীক্ষায় তো আসছেই। কি প্রশ্নগুলো আসে দেখেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ব্যাংক জব পরীক্ষা এখন পর্যন্ত ফাইবার অপটিক কেবল থেকে প্রশ্ন আসছে মিনিমাম 100 বার। মিনিমাম 100 বার প্রশ্ন আসছে। কি প্রশ্নগুলো আসে একটু মনোযোগ দেন, আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি। দেখেন, এই ফাইবার অপটিক কেবলের 1 নাম্বার ভার্সনে আপনাকে প্রশ্ন করবে ফাইবার অপটিক কেবলটা আসলে কি। ভাই, এই ফাইবার অপটিক কেবলটা আসলে এমন একটা কেবল যে আপনাকে আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে থাকে। আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে থাকে। আলোর গতিতে ডেটা কি করে বলেন? ডেটা ট্রান্সফার করে থাকে। তাইলে আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে কে? ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল। এবার 2 নাম্বার প্রশ্নে বলবে যে আলোর গতিটা আবার কি? আলোর গতিটা হচ্ছে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে এই অপটিক ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল এটা হচ্ছে আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে। তাহলে আলোর গতিটা কত? 3 গুণন 10⁸। 3 গুণন 10⁸। 3 গুণন
10⁸ খুব মনোযোগ দিবেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 3 গুণন 10⁸। এবার আসেন, এই ফাইবার অপটিক কেবলের 3টা স্তর থাকে। কয়টা স্তর থাকে? 3টা স্তর থাকে। 1 নাম্বার স্তরকে বলা হয় কোর। 1 নাম্বার স্তর হচ্ছে ভাইয়া কোর। 2 নাম্বার স্তর হচ্ছে ভাইয়া ক্ল্যাডিং। 2 নাম্বার স্তর হচ্ছে ভাইয়া ক্ল্যাডিং ক্লাডিং। 3 নাম্বার স্তর হচ্ছে ভাইয়া জ্যাকেট। 3 নাম্বার স্তর হচ্ছে ভাইয়া জ্যাকেট। এই 3টা স্তর থেকেও প্রশ্ন আসে, এই 3টা জায়গা থেকেও প্রশ্ন আসে। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ডিশ লাইনে ব্যবহার করি আমরা ফাইবার অপটিক কেবল। এক্স্যাক্টলি। মনে করেন আমি যখন না সর্বপ্রথম আপনার ওই যে ব্যবহার করতাম, ওয়াইফাই লাইন ব্যবহার করতাম, তা আমি ওয়াইফাই ম্যানেজারে কল দিয়ে বললাম যে ভাই আমার বাসায় একটা ওয়াইফাই লাগিয়ে দেন, আমি ক্লাস নিব। তো এইবারে কি করছে, ফাইবার অপটিক কেবল দিয়ে না দিয়ে কোয়েক্সিয়াল কেবল দিছে। দেওয়ার পর কয়দিন পরে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল, তখন নেট আসে, ধরে সারে, ধরে সারে, মানে নেট কিছুক্ষণ থাকে, আবার ছেড়ে দেয়, আবার আসে, আবার ছেড়ে দেয়, আবার আসে, আবার ছেড়ে দেয়, ওই সেকা খাওয়া প্রেমের মতো। বুঝতে পারছেন? কিন্তু উনাকে আমি পরে কল দিয়ে বললাম ভাই এই অবস্থা কেন? কয় ভাই একটু বৃষ্টি হইলে, আবহাওয়া আর্দ্র হইলে আপনার নেটটা আসলে ফুল স্পিডে পাবেন না, বা যতটুকু আমরা এখান থেকে সার্ভাইভ করবো ততটুকু যাবে না। তখন আমি বললাম ওই মিয়া এটা কি কাজ করছেন, কি করা লাগবে? তখন সে আমাকে পরামর্শ দিল যে ভাই আপনার কেবলটা চেঞ্জ করতে হবে, ফাইবার অপটিক কেবল দিতে হবে। এই ফাইবার অপটিক কেবল এমন একটা জিনিস, এখানে আপনি যতটুকু ডেটা দিবেন ঠিক ততটুকুই সে ট্রান্সফার করবে, ঠিক ততটুকুই সে ট্রান্সফার করবে। ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় যাই হোক না কেন, কোনো সমস্যা নাই। এবং শুধু ট্রান্সফারই করবে না, সে আলোর গতিতে ডেটা ট্রান্সফার করবে। 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড গতিতে সে ডেটা ট্রান্সফার করবে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে দেখেন কোর কি। কোর হচ্ছে ভাইয়া একটা সরু কাঁচনল। সরু কাঁচনল, সরু কাঁচনল। এই সরু কাঁচনলের কাজ কি বলেন? এই সরু কাঁচনলের কাজ হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটাকে নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটাকে নিয়ে যাওয়া। আমি কি কথা বুঝতে পারছি? তাইলে দেখেন, মনে রাখবেন, সরু কাঁচনল, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা স্থানান্তর করা হয়। এরপরে দেখেন 2 নম্বরে কি ক্ল্যাডিং। ক্ল্যাডিংটা হচ্ছে এই ফাইবার অপটিক কেবলের মধ্য স্তর। এটাকে কি বলা হয়? মধ্য স্তর বলা হয়। আর জ্যাকেটটা কি বলেন? জ্যাকেটটা হচ্ছে ভাইয়া বাইরের স্তর। জ্যাকেটটা কি বলেন? বাইরের স্তর। জ্যাকেটটা কি বলেন? বাইরের স্তর। আমার মনে হয় হ্যাঁ, কোর হচ্ছে ভেতরের স্তর, জ্যাকেট মরিচাকে রক্ষা করে। ওই যে বাইরের স্তর, যেটা বাইরের স্তর বা বাইরের আবরণ, বাইরের প্লাস্টিকের আবরণ, বাইরের প্লাস্টিকের আবরণ, বাইরের প্লাস্টিকের আবরণটাই হচ্ছে জ্যাকেট, বাইরের প্লাস্টিকের আবরণটাই হচ্ছে জ্যাকেট। আর মধ্য স্তর যেটা, সেটাকে আমরা বলি ক্ল্যাডিং। আর কোর হচ্ছে একদম ভেতরের স্তর, মানে ভেতরের স্তর, যাকে আমরা বলি সরু কাঁচনল, যাকে আমরা বলি সরু কাঁচনল, যাকে আমরা বলি সরু কাঁচনল, যাকে আমরা বলি সরু কাঁচনল। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন 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 বুঝতে পারছেন কিনা? কলিজার ভাই, কলিজার বোন, বলেন বলেন। আমরা সবাই ক্লিয়ার কিনা একটু এনশিওর করতে হবে। বলেন ক্লিয়ার কিনা? হ্যাঁ, 47তম বিসিএস প্রিলি ম্যারাথন ব্যাচের ক্লাস নিচ্ছেন শ্রদ্ধেয় মমিনুল স্যার, আজকের কম্পিউটার তথ্য প্রযুক্তি টপিক। সো আজকে আমরা কিন্তু আলোচনা করলাম কি বলেন? কম্পিউটার নিয়ে। কিন্তু আপনাদের উপস্থিতি খুব একটা ভালো না, যার কারণে ক্লাসটাকে আর বেশি লেন্দি করতে মন চাচ্ছে না। সো শুনেন, এই ক্লাসটাকে আরেকটা পার্টে বিভক্ত করবো ইনশাআল্লাহ। পরের পার্টে আমরা আলোচনা করব ল্যান, ম্যান, ক্যান, ওয়ান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, এগুলা থেকে মাস্ট কোশ্চেন আসে, কখনোই কোশ্চেন মিস যায় না। এরপরে হচ্ছে আমাদের টপোলজি। টপোলজি কি? টপোলজি, টপোলজি থেকে প্রশ্ন আসে। তারপরে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তারপরে ব্লুটুথ, এগুলো থেকে প্রশ্ন আসে। ল্যান, ম্যান, ক্যান, ওয়ান, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো নিয়ে ফুল ডিটেলসে আলোচনা করব ইনশাআল্লাহ, ফুল ডিটেলসে আলোচনা করব। এবার আসি আমার কলিজার ভাই বোন, আমরা কিন্তু বিসিএস এর একদম শেষ মুহূর্তে একটা ফাউন্ডেশন কোর্স দিছি। শেষ মুহূর্তে আমরা একটা ম্যারাথন কোর্স, সরি ফাউন্ডেশন না, আমরা একটা ম্যারাথন কোর্স দিছি।
বিসিএস 47, এই 47 বিসিএস 47তম বিসিএস এর 47তম বিসিএস এর আমরা হচ্ছে শেষ মুহূর্তে একটা ম্যারাথন ব্যাচ ঘোষণা করছি। এই ম্যারাথন ব্যাচের টার্গেট হচ্ছে আপনার 150 প্লাস কমন পাওয়ানো আপনাদেরকে। এটা আমরা 2 টাইমে পড়াবো, 3টা থেকে 6টা পর্যন্ত একটা ব্যাচ চলবে আমাদের 3 ঘন্টা, 7টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা চলবে আমাদের আরেকটা ব্যাচ, অর্থাৎ 2 টাইমে ব্যাচ হবে এবং অফলাইন প্লাস অনলাইন। মিরপুরে এসে আপনি সরাসরি ক্লাস করতে পারবেন, আর যদি অনলাইনে করতে চান অনলাইনেও করতে পারবেন। অনলাইনে আর যেখানেই করেন এই যে বইগুলো কিন্তু আপনি ঠিকই পেয়ে যাবেন বিসিএস এর জন্য। বুঝতে পারছেন? আইসিটি আমার ফেভারিট টপিক, যারা আইসিটি পারেন তাদের কাছে ফেভারিট, কিন্তু যারা পারে না তাদের আইসিটি তাদের কাছে জম। এবং মজার ব্যাপার হচ্ছে আইসিটির ক্লাসগুলো যারা করবেন তাদেরকে আমার লাস্ট মেডিসিনের যে সাজেশন এটা দিয়ে দিব 47তম বিসিএস এর পরীক্ষার্থী যারা আছেন। কারণ কি জানেন, এই লাস্ট মেডিসিনের সায়েন্স অ্যান্ড কম্পিউটারের 30 মার্ক থেকে এই লাস্ট মেডিসিন থেকে হর হামেশাই আপনি 24-25 কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 24-25 মার্ক এমনি কমন পাবেন ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে ভর্তি হয়েছেন। আচ্ছা, যারা ভর্তি হন নাই ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। 47তম বিসিএস এর এই ম্যারাথন ব্যাচ, এটার কোর্স ফিও আমরা খুব কম নিচ্ছি। এটার কোর্স ফি নিচ্ছি আমরা, এটার কোর্স ফি আমরা খুবই কম নিচ্ছি। দেখেন, এটার কোর্স ফি খুবই কম। এটার কোর্স ফি হচ্ছে ভাইয়া 3000 টাকা। এটার কোর্স ফি কত বলেন? 3000 টাকা। এই 3000 টাকার মধ্যে, ঠিক আছে না? ও, আমাদের কিন্তু অফলাইনেও ভর্তি চলতেছে। শোনেন, এই 47তম বিসিএস এর আমাদের যেটা অফলাইন ব্যাচ, এটার কথা আগে বলি। যে যেখানে থাকেন না কেন অফলাইনে চলে আসবেন। ফার্মগেটে থাকলে মেট্রো রেল দিয়ে ক্লাস করবেন, মতিঝিলে থাকলে মেট্রো রেল দিয়ে ক্লাস করবেন, উত্তরায় থাকলে মতিঝিল দিয়ে মেট্রো রেল দিয়ে ক্লাস করবেন। যেখানে থাকেন না কেন মেট্রো রেল দিয়ে ক্লাস করে আমাদের এখান থেকে আপনি সফলতা নিয়ে যান। কারণ আমরা কমিটমেন্ট দিচ্ছি যে অফলাইনে যারা আমাদের এই মিরপুর ব্রাঞ্চে ক্লাস করবে এই 47তম বিসিএস এর ম্যারাথন কোর্স, এটার জন্য আমরা কোর্স ফিজে খুব একটা বেশি বরাদ্দ রাখছি এমনও না, কিন্তু এটার অফলাইন কোর্স ফি 8200, কিন্তু আমরা আজকের অফারে আমরা 5000 টাকায় ভর্তি হওয়ার সুযোগ প্রদান করতেছি। অর্থাৎ আগামীকালকে যারা অফলাইনে এসে ভর্তি হবেন তারা 5000 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এবং অফলাইনে ভর্তি হলে আপনার ফ্রি হয়ে যাবে কি বলেন? অনলাইনটা কিন্তু আপনি একদম ফ্রি পাবেন। কোনো কারণে অসুস্থতার কারণে যদি আপনি ক্লাস মিস করেন তাহলে সে ক্লাস আবার করতে পারবেন। এবং আপনাকে আমরা 3000 টাকা সমমূল্যের বই কিন্তু ফ্রি দিয়ে দিব। এই যে 3000 টাকা সমমূল্যের বইও কিন্তু ফ্রি দিয়ে দিব। দেখেন, এই বইগুলো কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন। আমরা শুধু শেষ মুহূর্তে কি করতেছি জানেন? শেষ মুহূর্তে আপনাদেরকে সফল করার তাগিদে আমরা মাঠে নামছি। আপনাদেরকে আমরা সফল হিসাবে দেখতে চাই। অর্থাৎ প্রিলিতে আমরা একটা সর্বোচ্চ পাস করায়, মানে সর্বোচ্চ স্টুডেন্টকে পাস করে একটা রেকর্ড করতে চাই। জব মেডিসিন পুরো বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করতে চাই। অর্থাৎ শেষ মুহূর্তে আমরা 3 ঘন্টা করে ম্যারাথন ক্লাস নিব। সো এই কোর্সে অবশ্যই আপনি যুক্ত হবেন, কারণ এই কোর্স করলে আমার মনে হয় না যে আপনার প্রিলিতে কেউ আপনাকে ঠেকাতে পারবে। প্রতিটা সাবজেক্টের আমাদের ম্যারাথন ক্লাস হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আইসিটি আমার ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, যাদের আইসিটি ফেভারিট সাবজেক্ট কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার দেখেন কলিজার ভাই, কলিজার বোন, যারা এই কোর্সে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্তহীনতায় না ভুগে অনলাইনে আজকেই ভর্তি হয়ে যান। আজকেই ভর্তি হয়ে যান। আজকে ভর্তি হলে কালকে আমরা আপনাকে বইগুলো পাঠিয়ে দিব। এই বইগুলো পাবেন, বইগুলো ধরে ধরে আমাদের সাথে নিখুঁতভাবে প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারছি কলিজার ভাই, কলিজার বোন? আমার কথা বুঝতে পারছেন কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? এবার দেখেন, যারা ভর্তি হবেন, ভর্তির জন্য আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। 0190151519501, এটা একটা নাম্বার, অথবা 01901519502, অথবা 01901519503, অথবা 01901519504। এই নাম্বারগুলোতে আপনারা কি করবেন বলেন? এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন, অথবা 04 এর পর 05, 06, 07, 08, কোনো সমস্যা নেই। স্যার 47তম বিসিএস ক্লাস কত তারিখে শুরু হবে? 1 তারিখ থেকে শুরু হবে। স্যার আমি ভর্তি হতে চাই। স্যার দ্রুত ভর্তি হয়ে যান। স্যার এই নাম্বারে কল দেন।
এই নাম্বারে কল দিলেই হয়ে যাবে স্যার। লিজা আক্তার, দ্রুত দ্রুত কারা কারা ভর্তি হতে চাই একটু কমেন্ট করব। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা প্রশ্ন করব, কোনো সমস্যা নেই, আমি সবার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং আপনারা খুব জমজমাট ক্লাস পাবেন, এমন এমন কিছু টপিক আমরা ভাগ করে দিয়ে দিব, টপিকে কোন টপিক থেকে কত মার্ক কমন পাবেন। অর্থাৎ আমাদের এই ম্যারাথন ব্যাচে আপনাকে 150 প্লাস মার্ক কমন পাওয়া দেওয়া আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের লেকচার শিট, আমাদের ক্লাস আপনি যদি নিয়মিত করেন তাহলে আপনি অনায়াসে 150 প্লাস মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। 150 তো আর লাগবে না প্রিলিতে রেখার জন্য, প্রিলিতে রেখলে আপনি 130 প্লাস পাইলে আপনি প্রিলিতে সাকসেস। কিন্তু আমাদের টার্গেট 150, আমাদের টার্গেট 150। সো সবাই, স্যার আমিও হব ইনশাআল্লাহ, সোনিয়া তাসরিন দ্রুত হয়ে যেতে হবে। স্যার আমি বিশেষ প্রিলি কোর্সে ভর্তি আছি, আমি নিবন্ধন লিখিত আচ্ছা কোর্সে ভর্তি হতে চাইলে কোনো সমস্যা নেই, আপনার জন্য অফার আছে। রুহুল আমিন স্যার আমিও ভর্তি হতে চাই, ওকে ডান, ভর্তি হয়ে যান। স্যার বয়স 35-এর অ্যাডভান্স প্রাইমারি নতুন ব্যাচ আছে, অবশ্যই আছে। আপনারা যত দ্রুত কমেন্ট করতেছেন সব চলে যেতেছে, আমি একটু মোবাইল দিয়ে পড়ি। আচ্ছা আমি একটু মোবাইল দিয়ে কমেন্টগুলো পড়ে নেই। আচ্ছা একজন কমেন্ট করেছেন শান্ত রাহাত, আসসালামু আলাইকুম স্যার, আমি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি, 47-এর পরীক্ষা দিতে চাই। আর এখন আমার করণীয় কি? 47-এর পরীক্ষা দিতে চাইলে আপনি এই ম্যারাথন কোর্সে ভর্তি হয়ে যান। যেহেতু আপনি আমাদের একটা কোর্সে ভর্তি আছেন, আপনার জন্য অফার আছে, যান আপনি 2500 টাকা ভর্তি হতে পারবেন। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা ভর্তি হতে চাইলে তাদের জন্য 500 টাকা ছাড় থাকবে। বিগত বিসিএস পরীক্ষায় আপনাদের অনলাইন প্লাস অফলাইন ক্লাসের স্টুডেন্ট পাশের হার সর্বোচ্চ কত পার্সেন্ট ছিল? আমাদের পাশের হার আপনি যদি দেখতে চান তাইলে আপনি ঘেটে আসেন আমাদের 46তম বিসিএস প্রিলির সংখ্যা, আমাদের পেজেই সব প্রমাণ সহ পোস্ট করা আছে, বুঝতে পারছেন? এমনি 60-70% স্টুডেন্ট যারা ডেডিকেটেড, যারা নিয়মিত ক্লাস করছে, লেকচার শেষ করছে, তারা সবাই টিকছে। কিন্তু যে ফাঁকিবাজ স্টুডেন্টরা মনে করেন কোর্সে ভর্তি হয়ে ক্লাস করবে না, লেকচার শিট ফলো করবে না, সে না টিকলে তো ওই প্রতিষ্ঠান দায়ভার নেবে না। আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন যে স্যার ম্যারাথনের আমি সব ক্লাস করবো, লেকচার না টিকলে দায়ভার আমার, আমি দায়ভার নিচ্ছি, কমিটমেন্ট মানেন। কিন্তু আপনি তো কমিটমেন্ট মানতে পারেন না, এটাই সমস্যা। কমিটমেন্ট মেনে দৃঢ়তার সাথে পড়াশোনা করতে হবে, তাহলে দেখবেন ফার্স্ট টাইমে টিকে যাবেন। কথা কি বুঝাইতে পারছি? স্যার এখন প্রস্তুতি নিলে 47-এ কি টেকা সম্ভব? অবশ্যই সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু না। কারণ আমরা প্রতিদিন 3 ঘন্টার ম্যারাথন ক্লাস নিব, আমাদের লেকচার শিট আর আমাদের ক্লাস এগুলোই যথেষ্ট আপনাকে সাকসেস করার জন্য ইনশাআল্লাহ। স্যার 4বারের কথা সার্কুলার বয়স প্রজ্ঞাপন গ্যাজেটে কোনো উল্লেখ নাই, তাহলে কি 4বারের সীমাবদ্ধ বাতিল হয়েছে? 4বারেরটা এখনো সিদ্ধান্ত নেয় নেই, তারা ওইভাবে প্রকট ভাবে করে নাই, মানে গ্যাজেট এখনো বাস্তবায়ন করে নাই, হয়তো এটা ওই আগের মতোই থাকতে পারে। আচ্ছা রুমা আক্তার, স্যার আমি ভর্তি হতে চাই। হ্যাঁ আপু ভর্তি হয়ে যান, এই নাম্বারে কল করেন। স্যার নিবন্ধনের ক্লাস তো চলমান। স্যার আপনার কথাগুলো অনেক পছন্দ হলো, আচ্ছা যাই হোক। স্যার আমি ভর্তি হতে চাই, রুমা আক্তার ভর্তি হয়ে যান আপু। আচ্ছা কলিজার ভাই, কলিজার বোন, হেলায় বেলায় খেলায় সময় নষ্ট করবেন, জীবনটা তেজপাতা হয়ে যাবে। অথচ ক্ষোভ নিয়ে আপনি আমাদের সাথে এই 4 মাস লেগে থাকেন। আমরা তো টার্গেট নিছি 3 মাস, সময় পাবেন আপনি 4.5 মাস। তো 4 মাস যদি আমাদের সাথে লেগে থাকেন না, আপনার সিলেবাস ঝানাপানা করে দেওয়ার দায়িত্ব আমাদের A to Z পুরো সিলেবাস শেষ করে দেওয়ার দায়িত্ব আমাদের। কথা কি বুঝাইতে পারছি আমি? এই কারা কারা ভর্তি হতে চান একটু কমেন্ট করবো সবাই। আর যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন বলেন, এই আমাদের জব মেডিসিনের ক্লাস কেমন হয় একটু কমেন্ট করেন সবাই। জব মেডিসিনের ক্লাস কেমন হয়, কেমন লাগে? জব মেডিসিনের টিচারের একটা কোয়ালিটি খারাপ দিক দেখান। স্যার আপনি বলতেছেন যে কোর্স করলে প্রিলিতে টিকবো, ইংলিশে দুর্বল। ইংলিশে দুর্বলের জন্য আমাদের সাইদুল স্যার আছে, অন্যান্য শিক্ষক আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের কোনো শাখা নাই। সামিয়া সুলতান আপু, স্যার ম্যারাথন ব্যাচে কি অন্যটা হতে ভিন্ন? অবশ্যই অন্যটা হতে ভিন্ন। ম্যারাথন ব্যাচ মানে ওটা নাগাতার ক্লাস হবে 3 ঘন্টা, অন্য ব্যাচে ক্লাস হয় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, এখানে হবে 3 ঘন্টা, কারণ সময় কম কাজ বেশি। প্রাইমারির জন্য কিভাবে প্রস্তুতি নিব? প্রাইমারির জন্য আমাদের কোর্স আছে, আপনি কোর্সে ভর্তি হতে পারেন, এই নাম্বারে কল করেন। আচ্ছা
স্যার আমরা তো বিসিএস 47তম ব্যাচে ভর্তি আছি, আমরাও কি বিসিএস ফাউন্ডেশন ক্লাস করতে পারবো? হ্যাঁ, বিসিএস ম্যারাথন ক্লাস, নট ফাউন্ডেশন ক্লাস। রাহিমা ইসলাম, স্যার আমিও ভর্তি হতে চাই, অফার কতদিন থাকবে? অফার থাকবে না, 1 তারিখ থেকে আমাদের ক্লাস, আজকেই অফার শেষ, ভর্তি হয়ে যান সবাই। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগে আপনাদের বোঝানোর ধরন এবং আপনাদের ক্লাস অসম্ভব সুন্দর। আচ্ছা, সবাই কমেন্ট করতেছেন যে আমাদের ক্লাসগুলো কেমন লাগে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আরমান ইসলাম, আরমান 10 থেকে 20 গ্রেডে ভর্তি হতে চাচ্ছেন, এই নাম্বারে কল করেন। বয়স বাড়ানোর সম্ভাবনা কি আছে? না, বয়স 32 হয়েছে, বয়স 32 বছর হয়ে গেছে। 32 পর্যন্ত আপনারা বিসিএস পরীক্ষা যত বাংলাদেশের যত পরীক্ষা সব দিতে পারবেন, সব দিতে পারবেন, সব। কামরুল হাসান রেয়ান, কোনো অনিয়ম তো আমরা দেখি না রে ভাই। খুব ভালো স্যার, আলহামদুলিল্লাহ, আগে থেকে উন্নতি হয়েছে, সেটা ফিল করতে পারতেছি এখন থেকে। আমি 10 থেকে 20 গ্রেডে ভর্তি আছি, আপনাদের সব ক্লাসগুলোই মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এনটিআরসি এতে বেশ কিছু অনিয়ম আছে। আচ্ছা, অনিয়ম থাকলে এগুলো অনিয়ম তো থাকবেই, দুই একটা তো অনিয়ম থাকবেই। হ্যাঁ, ক্লাস আজীবন রেকর্ড থাকবে, আমাদের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, আমাদের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে আমার কলেজের ভাই, কলেজের বোন। যে কোনো সময় আপনি ক্লাস করতে পারবেন। মনে করেন আপনি আপনার জেনুইন টাইমে ক্লাসটা করতে পারেন নাই, কোনো সমস্যা নেই, আপনি অফিসে ছিলেন, অফিস থেকে এসে পরবর্তী টাইমে আপনি যে কোনো সময় রেকর্ড করে নিতে পারবেন। স্যার আমি বিএসসি করছি, মাস্টার্স শেষ হয়নি। মাস্টার্সের সাথে মাস্টার্সের সাথে বিসিএস এর কোনো সম্পর্ক নাই, আপনি অনার্স কমপ্লিট থাকলেই পরীক্ষা দিতে পারবেন। স্যার যদি কোনো কারণে মোবাইল ফোন নষ্ট হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, রেকর্ড ক্লাসগুলো পাবেন, যখন আবার মোবাইল কিনবেন আবার ক্লাস করতে পারবেন। মুক্তিযোদ্ধার সন্তান বয়স কত পাবে? এখানে আর কোঠা মোঠা নাই, কোঠার দিন শেষ, সোনার বাংলাদেশ। আমরা যারা আগে 47 পেইড ব্যাচে ছিলাম, আপনারা ক্লাস পাবেন। সো যারা ভর্তি হইতে চাচ্ছেন কলেজের ভাই বোন, আমি আর সময় নিচ্ছি না, তারা এই নাম্বারে কল করবেন 01901519501 অথবা 01901519502 অথবা 01901519503 01901519504, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।